This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা পুরো এলাকায় বস্তি বা উত্তরণের জমি নিয়ে মেয়রের সিদ্ধান্তে নতুন করে বিতর্ক। শহরের সব বস্তির জমি ঠিকার অধীনে আনার সিদ্ধান্ত পুরসভার, আর এই সিদ্ধান্তের জেরেই বস্তির জমিতে প্রমোটারদের দাপট বেড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। ইন ডিটেল এই নতুন সিদ্ধান্ত নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। আমাদের সঙ্গে সহকর্মী সায়ন্ত রয়েছেন সরাসরি। সায়ন্ত, যারা বস্তিতে থাকেন সেই বাসিন্দারা বলছেন এই নতুন সিদ্ধান্তের ফলে প্রমোটারদের দাপাদাপি, তাদের দাপট আরো বেড়ে যাওয়ার আশঙ্কা, সত্যি কি তাই? একদমই দীপ, দেখো কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম যে সিদ্ধান্ত নিয়েছেন এবং যে সিদ্ধান্ত যদি কার্যকর হয় তাহলে কিন্তু বস্তি বা উত্তরণ এই জমিগুলোতে প্রমোটারদের আগ্রাসন আরও বেড়ে যাবে। তাদের আগ্রাসী মনোভাব এই ঠিকা জমিতে পরবর্তীকালে বস্তি যারা বাসিন্দা রয়েছে তাদের আবাসন তৈরি করে দেওয়ার নাম করে আবাসন তৈরি হবে এবং সেই আবাসন বিক্রি হবে। স্বাভাবিকভাবেই প্রমোটাররা চেষ্টা করবে এই জমিগুলোকে দখল করা। যারা দীর্ঘদিন ধরে বস্তির মানুষ আছে তাদেরকে জমি থেকে সরিয়ে দিয়ে সেখানে নতুন আবাসন তৈরি করে সেখানে নিজেদের মতো আর্থিকভাবে লাভবান হওয়া। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্ত তো বিতর্ক তৈরি করেছেই। আর একটা বিষয় হচ্ছে, এটা পুরসভা বস্তি বিভাগ সূত্রে খবর, মেয়র যে সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকটা বস্তির জমি ঠিকার জমি বা ঠিকা কন্ট্রোলের আওতায় আনার, সেই সিদ্ধান্ত কার্যকর যথেষ্ট আইনি বাধা রয়েছে। কারণ কলকাতা পুরসভা এলাকায় প্রায় ৩,৫০০ কাছের বস্তি রয়েছে। সেখানে বেশ কিছু বস্তিতে ব্যক্তিগত মালিকানাধীন জমি রয়েছে, কেন্দ্রীয় সরকারের সংস্থার জমি রয়েছে, সেখানে বস্তি করে মানুষ বসবাস করে। সেই জমিগুলো তাহলে কিভাবে সরকারের আওতায় আনা হবে? সরকারের তাহলে কি কলকাতা পুরসভা চাইছে সেই জমিগুলোকে দখল করে নিক, অথবা রাজ্য সরকার সেই জমিগুলোকে দখল করে নেবে কেন্দ্রের কাছ থেকে? এইভাবে কোনোভাবে আইনের বাইরে গিয়ে এই ধরনের ভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। এই বক্তব্য কিন্তু আমাদের না, খোদ কলকাতা পুরসভার বস্তি বিভাগের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারেরই। স্বাভাবিকভাবেই আইনি জটিলতা রয়েছে এবং এই সিদ্ধান্ত এভাবে কার্যকর করা যায় না, তা কিন্তু বস্তির মানুষজনও ভালো করে জানেন। তারা বলছেন যে আমাদের ঘর করে দেওয়া হোক, বাড়ি করে দেওয়া হোক, কিন্তু সব বস্তির জমি যদি ঠিকা কন্ট্রোলের আওতায় আনা হয় তাহলে কিন্তু এই জমিগুলো থেকে কোনোদিন তাদেরকে উচ্ছেদ করা হবে, সেখানে আবাসন তৈরি হয়ে যাবে। স্বাভাবিকভাবে মেয়রের সিদ্ধান্ত তো বিতর্ক তৈরি করেছেই। একেবারে মেয়রের সেই বিতর্কিত সিদ্ধান্ত কি বলেছেন পুরমন্ত্রী এবং মেয়র ফিরহাদ হাকিম, শোনাই দর্শকদের একবার। ৭২ ওয়ার্ডে এরকম দুটো বস্তি, সেগুলো প্রমোটারের থাবায় চলে গেছে। অর্থাৎ গরিব মানুষ তারা হয় থ্রেট নয় টাকা নিয়ে তারা কলকাতা ছেড়ে দিচ্ছেন। আগে বস্তি অর্থাৎ খালি জায়গা, সেখানে যে নিজের বাড়ি করেছে, দ্যাট ওয়াজ এ ভ্যাকেন্ট ল্যান্ড, যেখানে তারা রয়েছে, তাহলে তারা ঠিকা টেনেন্ট হবে। এগুলো বস্তি আমাদের ঠিকা টেনেন্সি আন্ডারে চলে আসে। বস্তির লোক তাদের নিজেদের রাইট পাবে। কেউ তুলে নিয়ে প্রাইভেট ল্যান্ড হলে আপনি বেচে দেবেন, আমরা থাকবো বস্তিতে, আপনি যাবেন হাইকোর্টে, বস্তির লোক যেতে পারবে না, সুপ্রিম কোর্টে যাবেন, তারা লয়ার লাগাবে, তারপর আমরা হেরে যাব, আমাদের আপনি উচ্ছেদ করে দেবেন। তার থেকে বস্তির ল্যান্ড ঠিকা হয়ে যাবে। কোনো বস্তি আছে যেমন মালিকানা সত্ত্ব আছে, কিন্তু তারা অভাবের তুলনায় ওই ইট খোলা বা টালির বাড়িতে রয়েছে, সেখানে ৫-১০টা ভাড়াটিয়া আছে, এরকমও বস্তি আছে বা উত্তরণ আছে। স্বাভাবিক সমস্ত বস্তিগুলো বা উত্তরণগুলো একসাথে নিয়ে যে যাওয়ার কথা কি বলেছেন মেয়র সাহেব আমি জানি না অতটা ডিটেলসটা। তা উনি তো মহানাগরিক, একদিকে উনি পুরমন্ত্রী, আইনগতভাবে নিশ্চয়ই বিচার বিশ্লেষণ করে বা আইন তৈরি করে যদি কিছু করা যায় সেটা অন্য প্রসঙ্গ। তিনি মহানাগরিক, তিনি মন্ত্রী, কিভাবে বলেছেন। তো আমি আপনাদের বলতে পারি কলকাতা শহরে যে বিভিন্ন ক্যারেক্টারে বস্তি আছে, বিভিন্ন আঙ্গিকে সেগুলো বিচার করতে হয়। আমি আরো একবার চলে যাবো, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী সায়ন্ত রয়েছেন। সায়ন্ত, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বস্তি থেকে সাধারণ মানুষকে উচ্ছেদ করে প্রমোটিং করার সিদ্ধান্তে নিজে ক্ষুব্ধ হয়েছিলেন, সেখানে পুরমন্ত্রীর এই নয়া সিদ্ধান্ত, সেটাকে প্রশাসন কিভাবে দেখছে? স্বাভাবিকভাবে দেখো, মুখ্যমন্ত্রী যেখানে ৭২ নম্বর ওয়ার্ডে দুটি বস্তির জমি উচ্ছেদ দিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভ্যন্তরীণ বৈঠকে, সেখানে মেয়রকেই তিনি দায়িত্ব দিয়েছেন যে কলকাতা শহরে যেন কোনোভাবে বস্তি উচ্ছেদ না করা হয়। সেই সিদ্ধান্ত মোতাবেক মেয়র যখন সে তার নিজের বক্তব্য জানায় যে কাউকে উচ্ছেদ করা হবে না, পুরসভা দেখছে, কিন্তু তিনি তার সিদ্ধান্তের অতি সক্রিয় হয়ে তিনি এই ঠিকা কন্ট্রোলের আওতায় আনার বক্তব্যটি জানান। আর তাতেই কিন্তু বিতর্ক। প্রশাসন কিন্তু খুব একটা ভালো চোখে বিষয়টি দেখছে না, কারণ প্রশাসন মনে করছে এইভাবে যদি ঠিকা কন্ট্রোলের আওতায় আনা যায়, যেটা আইন বহির্ভূত হবে, তাহলে কিন্তু
কলকাতা শহরে প্রায় ৩,৫০০ বস্তির মধ্যে অর্ধেকের বেশি কেউ বাঁচানো যাবে না। বস্তিগুলো দিনে দিনে আবাসন তৈরি হয়ে যাবে, বস্তির জমি বেদখল হবে এবং সেখানে ঠিক যার জমি হাঙর বা প্রমোটারদের আগ্রাসী বা আগ্রাসন অনেক বেড়ে যাবে। তখন কিন্তু নজর রাখো। তবে বিরোধীরা মেয়রের এই সিদ্ধান্তকে কি চোখে দেখছে, কি তাদের প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। যেখানে ঠিকা জমি, সেই ঠিকা জমির উপর হলে পরে সেটা ঠিকা প্রজারা সেখানে আছেন, কিন্তু সব বস্তি তার ঠিকা জমির ওপর না। এগুলো আইন সংশোধনের অনেক ব্যাপার থাকবে, এ নিয়ে অনেক জল ঘোলা হবে। পুরসভায় সিদ্ধান্ত নিয়েছেন খানিকটা চটক, এর পেছনে একে কার্যকর করা খুব কঠিন কাজ। এই সিদ্ধান্ত কার্যকর করতে পারবেও না। এই ওরা যেমন একে করে কথা বলে লোককে কিছুদিন তাতিয়ে রাখে, সেই তাতিয়ে রাখার পরিকল্পনা, আর কিছু না। অ্যাডিশনাল বস্তি আর রাখবে না এই সরকার, এবং এটা প্রমোটারদের হাতে দিয়ে দেবে, এবং এটা এমনভাবে তৈরি হচ্ছে যেটা বেশিরভাগটাই ওই আমাদের ববিদার ভাইরাই পাবে। ঠিক আছে, পুরোটাই যত বস্তি আছে ঠিকার আন্ডারে চলে যাবে। ঠিকার আন্ডারে চলে যাওয়ার পর সেই ঠিকার ওপরে ফ্ল্যাট তৈরি হবে, এবং সেই ফ্ল্যাট থেকে আমি বলছি ওই বস্তিবাসী মানুষগুলোর আর কোনো জায়গা হবে না। প্রমোটার কীভাবে ওই রকম ঘরগুলো আলাদা করে করে করা সম্ভব? ফলে 10,000, 20,000, 15,000 কিংবা কোনো কোনো জায়গায় ভয় দেখিয়ে লাথি মেরে ভেঙে তাদের তাড়িয়ে দেওয়া হবে, দিয়ে তার উপরে ফ্ল্যাট হবে। যেভাবে আমাদের বোর্ড চেষ্টা করছে যে ছোট জায়গা যদি 1 কাঠা 1.5 কাঠাও জায়গা থাকে, সেখানেও যে বিল্ডিং প্ল্যান, স্যাংশন প্ল্যান দেওয়ার জন্য এই মানসিকতাটা দেখিয়েছে বা এই আইনটা যখন চালু করেছে, তখন মানুষ যদি সত্যিকারের ওই সেই স্যাংশন নিয়ে বাড়ি করে, তাহলে তো সাধারণ আমাদের নাগরিকদেরই তো সুবিধা। কলকাতার নাগরিকদের এত ভালো সুন্দর ব্যবস্থা করে দেওয়া সত্ত্বেও যদি তারা অসাধুভাবে কোনো কিছু মানুষ যদি তাদেরকে প্রভোগ করে, তারা সেই প্রলোভনে পা দিয়ে দিচ্ছে। এটা আমার মনে হয় হওয়া উচিত নয়, এবং পৌরসভার সাহায্য চাইলে পৌরসভা সবসময় তাদের সাহায্য করতে পারে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ছাত্র যুবদের বিরুদ্ধে আঙুল তোলার দুদিনের মধ্যে দলেরই একাংশের বিরুদ্ধে এবার তোপ তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যর। নেত্রীর অপমানেও কেন চুপ থাকেন? লড়াইয়ের সময় কেন ঘুমন? অসময়ে কোথায় হারিয়ে যান? এলাকায় একটা মিছিল বের করেন না কেন? পদের দাবি জানানোর সময় তো গলার জোর গগন ভেদ করে, কিন্তু যুদ্ধের সময় মৌনব্রত। আমাদেরও পরিবার আছে, গা বাঁচিয়ে চলতে পারি, কিন্তু আমরা তো পালিয়ে যাই না। গা বাঁচিয়ে চললে পুরসভা, বিধানসভা, লোকসভায় দাঁড়িয়েছিলেন কেন? সোশ্যাল মিডিয়ায় দলেরই একাংশকে প্রশ্ন দেবাংশুর। দেবাংশু কি বলেছিল? আমি চৌকাঠ হয়ে যারা দল থেকে বেরিয়ে যাচ্ছে তারা যদি আবার ঢুকতে চায় আমি আটকাবো। চৌকাঠ তো হতে পারিনি, পাপোশ হয়ে গেছিল। ওর মুখে পা ঘষে যারা দলের ভেতরে আবার ঢুকে পড়েছিল, তখন ও কোন প্রতিবাদ করতে পেরেছিল? আচ্ছা, ও লোককে বলছে প্রতিবাদ করতে পারছে না, কেউ প্রতিবাদ করছে না। প্রত্যেকের একটা লজ্জা শরম আছে। ইংরেজদের প্রশংসা করছে ইংল্যান্ডে বসে, আর ইংরেজরা ভারতবর্ষের প্রশংসা করলে তিনি বলছেন না না ভুল কথা। এই ফেসবুক রাজনীতি বন্ধ হোক, একটু ফেস টু ফেসও করুক। ওরা কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানের জন্য আর তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক কাজকর্ম করার জন্য তৃণমূল করে না, পয়সা কামানোর জন্য তৃণমূল করে। এখন দেবাংশুর এই বোধোদয় হয়েছে, দেবাংশুকেও কবে কোন মিটিং মিছিল বিরাট দেখা গেছে আমার জানা নেই। এখন ওর বোধোদয় হয়েছে, কারণ 1 বছর পরে বিধানসভার ভোট, এখন ওদেরকে প্রমাণ করতে হবে কে কত বড় মমতা ভক্ত, যাতে পরের বার টিকিটটা পেতে পারে। কেন ওরাও জানে যে 5 বছর ধরে ওরা লড়ে যাবে মমতার হয়ে, তারপরে যখন বিধানসভা ভোটটা আসবে তখন তৃণমূলের প্রার্থী হবে হয় বিজেপি ফেরত লোকজন, আর না হলে সিরিয়ালের বাতিল হওয়া কিছু অভিনেতা অভিনেত্রী। তাই ওদের এখন সমস্ত দেখাতে হবে যে কে কত মমতা ভক্ত হয়েছে। আপনাদের একবার মনে করিয়ে দিই, দিন দুয়েক আগেই দলের ছাত্র যুবদের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কি বলেছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমার যেন মনে হয়েছে যে তৃণমূল ছাত্র পরিষদে যতটা রোল প্লে করা ছিল উচিত ছিল ততটা হয়নি রাজনৈতিকভাবে। এটা আমার মতামত। এবার বাকিটা রাজনৈতিকভাবে দল ভাববে। দল হয়তো আমার সেই ভাবনাটাকে খুব একটা গুরুত্ব দেয়নি বলেই তো এখনও সেইভাবে সেই অর্থে দলের পরিবর্তন হয়নি ছাত্র পরিষদে। যুবরও সেই সম্বন্ধে আমারও অভিমত তাই। যুব বা ছাত্র আমার অভিমত আরজিকর থেকে সেরকমভাবে খুব একটা, আরজিকর থেকে আমি দেখছি খুব একটা বিশেষ কিছু দেখতে পাচ্ছি না আর কি। যে আমরা যখন যুব করেছি
আমরা অনেক রাজনৈতিক প্রোগ্রাম করতাম, তখন কি মমতাদির আদেশের অপেক্ষায় থাকতাম না, আমরা করেছি। সেই স্পিরিটটা আমি এখন আর দেখি না, এটুকু বলতে পারি। অক্সফোর্ডের সিপিএম এর লোকেরা যে অসভ্যতা করেছে, সেই অসভ্যতার উত্তর কিন্তু দেওয়া উচিত ছিল যুব এবং ছাত্রদের। ফের পোস্টার বিতর্ক। তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া সংগঠন ফ্যাম তাদের নতুন পোস্টার এবং সেই পোস্টারকে কেন্দ্র করে বিতর্ক। এবার সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমকে নিশানা করা হয়েছে। সুজন সেলিমকে পেলে ছাড়বেন না, হুঁশিয়ারি ফ্যামের। আপনারা দেখতে পাচ্ছেন সেই পোস্টার। কুকুর বিড়াল মারবেন না, সুজন সেলিমকে পেলে ছাড়বেন না, ফের পোস্টার বিতর্ক। তৃণমূল সমর্থকদের সোশ্যাল মিডিয়া সংগঠন ফ্যাম তাদের নয়া পোস্টারে বিতর্ক। পোস্টারে সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিমকে নিশানা করা হয়েছে। তো যারা অধিনায়ক অথবা মহানায়কের খোঁজ রাখে, তারা ছাত্রদের তো বা যুবকদের তো বা সাধারণ মানুষকে তো কুকুর ছাগল বলেই মনে করবে। এটাই ওদের কাজ, ওদের করতে দিন, এটাই ওদের কাজ, ওদের করতে দিন। কে কোথায় কি লিখেছে, কার নামে, আমার নামে না সেলিমের নামে, আই ডোন্ট মাইন্ড, কাউন্টই করছি না। অসংখ্য কিছু লোক আছে, ওইসব লিখলে হয়তো দলের মধ্যে কারোর দাম টাম বাড়তে পারে, তার প্রচেষ্টা বলে আমি মনে করি। যদি সমর্থকরা দেখছেন যে বিদেশের মাটিতে আমাদের মুখ্যমন্ত্রীকে অকারণ বাধা দিয়ে নাটক করছে কয়েকজন, এ তো প্ররোচিত করা, ফলে ছেলে মেয়েদের আবেগে লেগেছে। আমরা হিংসা পাল্টা এই নিয়ে মারধর এসব ভাবছিও না, আমরা এসব সমর্থনও করি না। কিন্তু যদি আমাদের তরুণ তুর্কিদের আবেগে লেগে থাকে যে ওখানে আমাদের মুখ্যমন্ত্রীকে বলতে বাধা দেওয়ার চেষ্টা করছে, বাধা তো দিতে পারেনি, চেষ্টা করছে, আর প্রশ্নোত্তর পর্বের জন্য অপেক্ষা না করে ডিস্টার্ব করছে, উত্তপ্ত করছে, বাংলাকে অপমান করছে, তা আমাদের তরুণ তুর্কিরা সেই জায়গায় সোশ্যাল মিডিয়ায় রিয়্যাক্ট করেছে। তো আমি তো তার মধ্যে মানে কার্যক্ষেত্রে তো তারা কিছু করেনি, তারা একদম নেতৃত্বের কথা মেনে শান্ত সংযত। আমরা জানি বাংলার মানুষ এই সব কুৎসার জবাব 2026-এর বিধানসভা নির্বাচনে দিয়ে দেবেন। শূন্য পার্টি শূন্যই থাকবে। মোহাম্মদ সেলিম আর সুজন চক্রবর্তীর নাম তো তৃণমূল এখন ভোট এলেই উচ্চারণ করবে। তার কারণ হচ্ছে যদি আবার এদের একটু অক্সিজেন দিয়ে মাঠে নামিয়ে ভোট ভাগ করা যায়, কিন্তু মানুষ বুঝে গেছে সুজন চক্রবর্তীকে যদি জীবিত থাকতে হয়, সুজন চক্রবর্তীকে যদি বাঁচাতে হয়, তাহলেই পশ্চিমবঙ্গে বিজেপি সরকার হলেই সুজন চক্রবর্তী বাঁচবেন। কারণ যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে যেরকম ওখানে কমিউনিস্ট পার্টির নেতাকেই প্রথম গুলি করেছে, তো যখন এখানে যেদিকে যাচ্ছে তখন সুজন চক্রবর্তীরাও সুরক্ষিত নন। এবার দেখাবো আপনাদের কিভাবে মাদ্রাসায় নিয়োগ আটকাতে ওএমআর শিটে বাড়তি কালির দাগ দেওয়া হয়েছে। দেখুন বিগবলে দেখাবো সেইটা। এই মুহূর্তে আরো একটা বড় খবর, মাদ্রাসায় নিয়োগ আটকাতে ওএমআর শিটে জোর করে বাড়তি কালির দাগ, অর্থাৎ এই কালি পরীক্ষার্থীরা দেননি। নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস TV9 বাংলায়। এই মুহূর্তের বড় খবর দেখুন, ওএমআর শিট দেখাচ্ছি। ইতিমধ্যে এটা নিয়ে মামলা হয়ে গিয়েছে। এই ওএমআর শিটে দেখুন দেখুন আমরা মার্ক করে দেখাচ্ছি, এখানে বাড়তি কালির দাগ, এই কালির দাগ পরীক্ষার্থীরা দেননি তারা বলছেন। আরো একবার দেখাই, পিসিআরকে বলবো পজ করতে এই ছবিটায়। দেখুন আমরা মার্ক করে দেখাচ্ছি, বাড়তি কালির দাগ দেওয়া হয়েছে। এমন একটা ওএমআর শিট নয়, এমন একাধিক ওএমআর শিট আমাদের কাছে রয়েছে যেখানে দেখা যাচ্ছে মাদ্রাসায় নিয়োগ আটকানোর জন্য ইচ্ছে করে ওএমআর শিটে বাড়তি কালির দাগ লাগানো হয়েছে। ওএমআর শিটে কারচুপি করে নম্বর কমানোর অভিযোগ, মাদ্রাসা নিয়োগ দুর্নীতির বড়সড় পর্দাফাঁস TV9 বাংলায়। CFSL এর রিপোর্টে ব্যাকফুটে মাদ্রাসা সার্ভিস কমিশন। সূত্রের খবর, এইভাবে একের পর এক যোগ্য প্রার্থীকে অযোগ্য বানানো হয়েছে। ইতিমধ্যেই এই নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। সন্দেহজনক ওএমআর সংরক্ষণ করতে বলেছে আদালত, কিন্তু জালিয়াতি ঠিক কিভাবে হয়েছে বোঝাই আপনাদের। সূত্রের খবর, মাদ্রাসা নিয়োগ পরীক্ষায় 55টি প্রশ্ন আসে। গ্রুপ এর 28টি প্রশ্ন সকলের জন্য আবশ্যিক। গ্রুপ বি, সি, ডি থেকে যে কোনো একটি সেট নিতে হয় পরীক্ষার্থীদের। তারপর ওএমআর শিটে গ্রুপ এর সঙ্গে বি বা সি বা ডি এর মধ্যে যে কোনো একটি গোল করে কালো করতে হয়। সূত্রের দাবি, পরীক্ষার্থীরা দুটো জায়গায় কালো করলেও
তৃতীয় জায়গায় কালো করে তাদের বিপাকে ফেলেছে অন্য কেউ। কে করলো? আর যে কারণে তাদের ওই মার্কশিট বাতিল হয়ে গেছে। মাদ্রাসা সার্ভিস কমিশনে বিস্তর দুর্নীতি। ওএমআর সিট জমা দিয়ে দেওয়ার পর পরীক্ষার্থীর ওএমআর সিটে এক্সট্রা গোল্লা পাকিয়ে তাকে অযোগ্য বানানো হয়েছে। বিরাট দুর্নীতি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেন্ট্রাল ফরেন্সিক ল্যাব বলছে যে কালি দিয়ে এক্সট্রা গোল্লা পাকানো হয়েছে সেই কালি আলাদা, অর্থাৎ পরিকল্পিতভাবে যোগ্য পরীক্ষার্থীকে অযোগ্য বানিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন। স্কুল সার্ভিস কমিশনে বিস্তর দুর্নীতি আমরা দেখেছি। এবার মাদ্রাসা সার্ভিস কমিশনেরও ছাপি খুলছে। দুর্নীতির শিকড় কতটা গভীরে এই প্রশ্ন বিরোধীরা তো তুলবেই। ক্যামেরায় কুণালের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। একজন ক্যান্ডিডেট যে এ এবং বি এই দুটোতে দাগ দিল, সে 55-র মধ্যে সে অনেক বেশি নাম্বার পেতে পারত। তার অ্যাসেস হলো শুধুমাত্র 28 নাম্বার। তার বি এবং সি এর মধ্যে মাদ্রাসা সার্ভিস কমিশন জানাচ্ছে যে তাদের মধ্যে কনফিউজ, যেহেতু বি এবং সি এনসার্কেল করেছে তাই তার অ্যাসেস হলো না। আসলে এ এবং বি এনসার্কেল করেছিল, সিটা এনসার্কেল করে দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশন, তাকে অযোগ্য বানিয়েছে। এবং শুধু তাই না, আব্দুল হামিদের মামলায় সেই সময়ে মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সেই সময় নির্দেশ দিয়েছিলেন, CFSL এর নির্দেশ দিয়েছিলেন। সেই CFSL বলে হ্যাঁ, এবং এই যে সি গ্রুপ এক্সট্রা এনসার্কেল করা হয়েছে এটা অন্য কালিতে করা হয়েছে, এবং তার ভিত্তিতে এ এবং বি কে অ্যাসেস করে তার বরাদ্দকৃত নাম্বারের উপর ভিত্তিতে তাকে ইন্টারভিউ নেওয়া হয়। ফলে একদিকে যেমন অযোগ্যদের যোগ্য বানানো হচ্ছে, অন্যদিকে যোগ্যদের অযোগ্য বানানো হচ্ছে এভাবে এক্সট্রা এনসার্কেল করে। শিক্ষা রসাতলে চলে গেছে। নতুন আর কি, নতুন করে কোথাও যাওয়ার জায়গা নেই। রসাতলের সব থেকে তলেই অবস্থান করছে, এবং এই শিক্ষাকে বিক্রি করে শপিং মলে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায়। তাতে আর বাজ বিচার নেই। মাদ্রাসা, স্কুল শিক্ষা, উচ্চশিক্ষা সব একটাই মলে পাওয়া যাচ্ছে। সেই মলের নাম হচ্ছে টিএমসি। এবার দেখাবো আপনাদের রাজ্যের স্বাস্থ্যে ফের দুর্দশা ছবিটা। জাতীয় স্বাস্থ্য মিশনে বরাদ্দ টাকা খরচই করতে পারল না সরকারি হাসপাতাল। ছবিটা কলকাতা মেডিকেলের। হাসপাতালে না পেয়ে বাইরে থেকে ওষুধ, চিকিৎসা সামগ্রী কিনতে হচ্ছে, এমনটাই অভিযোগ করছেন রোগীর আত্মীয়রা। 2024-25 আর্থিক বছরে জাতীয় স্বাস্থ্য মিশনে 87,29,401 টাকা বরাদ্দ হয়েছিল। 30টি খাতে এই টাকা মঞ্জুর করেছিল স্বাস্থ্য ভবন। 2024-24 মে নির্দেশিকা জারি করে কলকাতা মেডিকেলের জন্য মঞ্জুর করা হয় এই টাকা। আর সেই টাকা খরচই করতে পারল না কলকাতা মেডিকেল কলেজ। ফিরে গেল সেই টাকা। গত বছর মে মাসে 87,29,000 টাকা জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে কলকাতা মেডিকেল কলেজের জন্য বরাদ্দ করেছিল স্বাস্থ্য ভবন। সেই টাকায় জননী সুরক্ষা কার্যক্রমে সদ্যজাতদের ওষুধ কেনা যেত। যারা হাসপাতালের অন্য বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তাদের জন্য বিনামূল্যে ওষুধ কেনা যেত। যারা রোগীর পরিজনেরা রয়েছেন তারা স্পষ্টই অভিযোগ করছেন যে তাদেরকে প্রায় সব কিছুই বাইরে থেকে কিনে আনতে হচ্ছে। ওষুধ কিনতে হচ্ছে, ইঞ্জেকশন কিনতে হচ্ছে, এক্সরে পরীক্ষা তার খরচ জোগাতে হচ্ছে, রক্ত পরীক্ষা তার খরচ, ডায়াগনস্টিক তার খরচ, সবই গাঁটের কড়ি খরচ করে তাদেরকে খরচ করতে হচ্ছে। তারা প্রশ্ন তুলছেন টাকা যখন এসছিল তখন তারা যারা গরিব মানুষ, যাদের কাছে একদিনের রোজগারি হচ্ছে সেই ওষুধের দাম, সেই তাদেরকে কেন এভাবে কষ্টের মুখে ফেলা হলো। ক্যামেরায় সুমিতের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, কলকাতা। আপনার রক্ত পরীক্ষা লিখেছে 7 টাকা দিয়ে, পাচ্ছি না তো, গরিব লোক আমরা পাচ্ছি না তো। প্রাণ সংশয়ের জন্য আমাদের ধার দেনা করে আনতে হচ্ছে, তালা ঘটি বিক্রি করে, বন্ধক দিয়ে। কি করব, কিচ্ছু করার নেই। না সম্ভব না, আমরা তো গরিব মানুষ। আমি সরকারি হসপিটালে যখন এসেছি তা আমি তো জানি আমার এখানে পয়সা লাগবে না, যেহেতু আমি সুস্থ হয়ে ফিরে যাব। কিন্তু ব্যাপারটা এখানে এতে দেখছি না, আমার প্রাইভেটে যা খরচ হচ্ছে এখানে তাই খরচা হচ্ছে। মেলা টাকা খরচা হয়ে গেছে আমাদের। এসব করলে এক একটা টেস্ট আমরা বাইরে থেকে যেগুলো করেছে এগুলো 1200 টাকা করে টেস্ট। কিন্তু ওষুধ তো আমাদের কেমো চলছে, কেমো ওষুধও মাঝে সাঝে 3 বার কিনে দিতে হয়েছে। আমাদের ঐকান্তিক প্রয়াস ছিল যাতে কোনো টাকা পয়সা না ফেরত চায়, কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা আমাদের অ্যাকাউন্টসকে বোঝাতে পারিনি যে টাকাগুলোর খরচা পুরোটাই করে দেওয়া উচিত, এবং নানা কারণে অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে নানা রকম অবজেকশন ওঠে, এবং আমাকে জানানো হয় যে বেশ কিছু জিনিস ট্রেজারিও নাকি অবজেকশন দেবে।
অর্থটা তো একটা সুপার স্পেশালিটি সাবজেক্ট এবং তার জন্য একটা ডিপার্টমেন্ট আছে, আমার পূর্ণ সময়ের অ্যাকাউন্টস অফিসার রয়েছেন, তারা যদি আমাদের ভাবনা চিন্তাগুলোকে সহমত না হন, আমি তো জোর যে জিনিস প্রকিউর করা হবে তার তো কিছু ফিনান্সিয়াল প্রসেস আছে। ভেন্ডারকে অর্ডার করতে হবে যদি ক্যাট আইটেম হয়, নন ক্যাট হলে তার জন্য একটা টেন্ডার করতে হয় এবং সেই ভেন্ডারকে সেই মেটেরিয়াল সাপ্লাই করতে হবে এবং তারপরে তাকে বিল সাবমিট করতে হবে, তবে সেটা অ্যাকাউন্ট সেকশনে যাবে, ট্রেজারিতে যাবে, তবে সেটা পাস হয়। তো এই যে টাকা আসা এবং ইয়ার এন্ডিং এর মাঝখানে পরিসীমাটা যদি সময়টা খুব কম হয়, অনেক সময় পুরোটা ইউটিলাইজ করা যায় না।